নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কন্যা লগ্ন ও কন্যা রাশি সাপেক্ষে লগ্নাধিপতি এবং কর্মের অধিপতি বুধের 12টি ঘরে অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। আমাদের বুধের সিরিজটা কিন্তু মেষ লগ্ন মেষ রাশি থেকে চলছে। পরবর্তীতে কিন্তু মীন লগ্ন মীন রাশি সাপেক্ষে আমাদের এই আলোচনাটা পরস্পর চলতে থাকবে। এবং আমরা এটাও জানি যে জন্মছকে বুধ গ্রহ আমাদের বুদ্ধির কারক, আমাদের কমিউনিকেশনের কারক এবং ব্যবসার কারক। তো সেই হিসাবে বুধের প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে তার অবস্থান কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা হচ্ছে। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো কন্যা লগ্ন কন্যা রাশি, আর আলোচনা হবে কাকে নিয়ে? লগ্নাধিপতি এবং কর্মের অধিপতি স্বয়ং বুধ গ্রহকে নিয়ে, যাকে জ্যোতিষশাস্ত্রে রাজকুমারের আখ্যা দেওয়া আছে, যার মধ্যে ম্যানেজমেন্ট করবার ক্ষমতা অপরিসীম, যার মধ্যে শিশুসুলভ আচরণ, রাজকীয় হাবভাব সব কিছু বুদ্ধি দ্বারা কমপ্লিট করবার ক্ষমতা, প্রত্যেকটা বিষয় কিন্তু বুধের মধ্যে থাকে। কমিউনিকেশন স্কিল, মার্কেটিং স্কিল সব কিছু কিন্তু বুধ গ্রহ থেকে চলে আসে। তো এই লগ্ন সাপেক্ষে বুধ যেহেতু লগ্ন এবং কর্মের অধিপতি হয়, অর্থাৎ মাথা এবং কর্ম, তো সেই দিক থেকে সর্বোচ্চ রাজ্যকারী গ্রহ হয়। কেন্দ্র এবং ত্রিকোণ দুটো ঘরে কিন্তু বুধ এই লগ্ন সাপেক্ষে পেয়েছে এবং পঞ্চমহাপুরুষ রাজযোগও কিন্তু এই জন্মছক সাপেক্ষে দুটি ঘরে অবস্থান করে সে নির্মাণ করে। তো এই লগ্ন সাপেক্ষে বুধ যেই ঘরে বসবে সেই ঘর রিলেটেড শুভত্ব কিন্তু 100% বৃদ্ধি করবে, আর যেই ঘরে বসে সে শুভত্ব দিতে পারবে না সেই ঘরের অশুভত্ব নষ্ট করতেও কিন্তু বুধ গ্রহ সর্বদাই প্রচেষ্টা করবে এই লগ্ন সাপেক্ষে। তো কন্যা লগ্ন কন্যা রাশি সব থেকে পজিটিভ লগ্ন রাশির মধ্যে ধরা হয় এই লগ্ন রাশিকে, তার কারণ এরা বুদ্ধি দিয়ে চলতে পছন্দ করে, ম্যানেজমেন্ট করবার ক্ষমতা এদের মধ্যে ভীষণ ভালো থাকে, এরা যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা কিন্তু এদের মধ্যে ভীষণ থাকে। এবার একটা বিষয় সর্বদাই লক্ষ্য করা গেছে যে এই সকল লগ্ন বা রাশির মানুষরা সব কিছুর মধ্যে প্রফিট খোঁজবার চেষ্টা করে, তবে সর্বদাই সেটা হয়ে ওঠে না। লগ্নপতি যদি কোনো রকমভাবে দুর্বল বা পীড়িত অবস্থাতে বা রাহুযুক্ত হয়ে থাকে তখন কিন্তু এই বিষয়টা অধিক পরিমাণে বেড়ে যায়। বন্ধুত্বের মধ্যেও প্রফিট, সম্পর্কের মধ্যেও প্রফিট, আর অর্থ উপার্জনের ক্ষেত্রে তো প্রফিটের জায়গা থাকবেই। তো এরকম ধরনের একটা নেগেটিভ মেন্টালিটিও দেখা যায়। কিন্তু যদি আমরা দেখি কন্যা লগ্নের জাতিকাদেরকে যথেষ্ট সুন্দর দেখতে হয় এবং জাতকদেরকেও যথেষ্ট প্রাণবন্ত দেখতে হয়ে থাকে। তো আজকের আমাদের যে আলোচনাটা হবে সেটা কিন্তু কন্যা লগ্ন সাপেক্ষে 12টি ঘরে বুধের অবস্থান নিয়ে আলোচনা হবে। তো তার জন্য আমাদেরকে স্ক্রিনে চলে আসতে হবে। প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটি কন্যা লগ্নের জন্মছক। আপনাদের যদি কন্যা রাশি হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য ভিডিওটা সমানভাবে প্রযোজ্য, কিন্তু আমি সর্বদাই লগ্নটাকে সবথেকে বেশি করে প্রাধান্য দিই, কারণ লগ্ন সাপেক্ষে ফলাফলটা বেশি অ্যাকুরেট হয়। আর আমরা অবশ্যই লগ্ন সাপেক্ষে পান্না, যেটা এই লগ্নের অধিপতি বুধের রত্ন, বুধের মহারত্ন পান্না নিয়েও আলোচনা করব। সেটা যাদের কন্যা লগ্ন তারাই কিন্তু বিষয়টাকে মেনে চলবেন, যাদের রাশি তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না। তো প্রথম বিষয় যদি আমরা দেখি, এখানে কন্যা লগ্ন ফার্স্ট হাউস, সেখানে যদি বুধ অবস্থান করে, বুধ এই ঘরে হয়ে যায় উচ্চ, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ নির্মাণ করবে। আর লগ্নপতি লগ্নে উচ্চ মানে বুঝতে পারছেন, তো বুধের সর্বোচ্চ পজিটিভ গুণ কিন্তু এই সকল জাতক জাতিকাদের মধ্যে থাকবে। এবং বুধ যদি ডিগ্রিগতভাবে স্ট্রং অবস্থাতে থাকে তাহলে অবশ্যই সব রকম দিক থেকে সেরা যোগ হবে এটা। তার পার্সোনালিটি খুব সুন্দর হবে, তার ম্যানেজমেন্ট করবার ক্ষমতা খুব সুন্দর হবে, তার কথা বলার ধরন খুব সুন্দর হবে এবং বিজনেসেও সে কিন্তু জীবনে সাফল্য নিয়ে আসবে এবং সে কিন্তু সবার মধ্যমণি হয়ে থাকতে মানুষ তার কাছ থেকে অ্যাডভাইস নিতে আসবে। সব রকম দিক থেকে লগ্নে বুধের অবস্থান লগ্নাধিপতি উচ্চ হয়ে সেরা ফলাফল বয়ে নিয়ে আসবে। আমরা এটাও জানি বুধের একটি মাত্র দৃষ্টি, সপ্তম স্থানে যে বুধের দৃষ্টি পড়বে, বুধ এই ঘরে নীচ হয়, তো সেই হিসাবে নীচ দৃষ্টি পড়বে। বিজনেসের ঘর হয় সপ্তম ঘর, দাম্পত্য জীবনের ঘর হয় সপ্তম ঘর। তো কিছু ক্ষেত্রে প্রথম দিকে দাম্পত্য জীবন বা বিজনেসের ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে, কেন মতের অমিল হওয়ার চান্সেস থাকতে পারে, কিন্তু ভবিষ্যতে যদি আমরা দেখি সেক্ষেত্রে বিজনেসেও সাফল্য থাকবে এবং তার সাথে দাম্পত্য জীবনেও যথেষ্ট সাফল্য থাকবে। তো এই দিক থেকে লগ্নে অবস্থান সর্বসেরা রাজযোগ হয়ে গেল যদি আপনাদের কন্যা লগ্ন বা কন্যা রাশি হয়ে থাকে। তার পরবর্তী যদি দ্বিতীয় স্থানে অবস্থান করে, দ্বিতীয় ঘর মিত্রের ঘর হয়, শুক্রের ঘর তুলা, সেখানে যদি লগ্নাধিপতি এবং কর্মের অধিপতি দ্বিতীয় স্থান আমাদের ধনস্থানে অবস্থান করে তাহলে সেই জাতক বা জাতিকা
ধনী হয়ে থাকে তার নিজের কর্মক্ষমতার দ্বারা। হতে পারে সে খুব গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, কিন্তু যেহেতু কর্মের অধিপতির সাথে দ্বিতীয়ের কানেকশান হয়ে গেছে, তো সেই দিক থেকে অবশ্যই তারা ফ্যামিলির সাপোর্ট সম্পূর্ণরূপে পায় এবং সে কিন্তু তার কর্মক্ষমতার দ্বারা জীবনে ধনী হয়ে দেখায়। এবং পৈতৃক সম্পত্তি লাভের জন্য কিন্তু এই অবস্থানটা খুব ভালো, কেননা পৈতৃক সম্পত্তি তারা পায় এবং সেটাকে খুব সুন্দরভাবে কাজে লাগায়। পৈতৃক বিজনেস শুরু করে এই সকল মানুষরা, কেননা সপ্তম দৃষ্টি দেখুন অষ্টম স্থানে পড়ছে। তথাপি এই জায়গাতেও খুব ভালো এবং দ্বিতীয় অবস্থানের ক্ষেত্রে তাদের কমিউনিকেশন স্কিল, বাণী কিন্তু খুব সুন্দর হয়, অ্যাডভাইস দেওয়ার ক্ষমতাও কিন্তু তাদের খুব সুন্দর থাকে। দ্বিতীয় অবস্থান আর্থিক দিক থেকে সব রকম দিক থেকে কিন্তু খুব পজিটিভ। এবং দ্বিতীয় অবস্থানের ক্ষেত্রে যদি বুধ আর শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজযোগও হয়ে যায় দ্বিতীয় স্থানে, এক্ষেত্রে আমি বলবো তাদের দেওয়া অ্যাডভাইস বলতে পারেন রাজারাও কিন্তু মেনে চলতে পছন্দ করে। তো এই দিক থেকে দ্বিতীয় অবস্থাটা খুব ভালো হলো। সাংবাদিক বলতে পারেন বা যারা যেখানে কমিউনিকেশন আছে সেই রিলেটেড জায়গা কিন্তু তার জন্য খুব ভালো হয়। ল্যাঙ্গুয়েজ রিলেটেড কর্ম, সেখানেও কিন্তু খুব ভালো জায়গা বুধ দ্বিতীয় স্থানে অবস্থান করে তৈরি করবে। এই যে এত ভালো আলোচনাগুলো করছি, দেখুন এর প্রত্যেকটা ফলাফল কিন্তু আপনাদের যদি কন্যা লগ্ন কন্যা রাশি হয় সর্বদাই পাবেন, কিন্তু সর্বোচ্চ টপ নচ যদি এই ফলাফলগুলো পেতে হয় তাহলে কিন্তু আপনাদের জন্মকুষ্ঠী খুলে অবশ্যই দেখে নিতে হবে যে আপনি কন্যা লগ্ন কন্যা রাশির জাতক বা জাতিকা, আপনার বুধের মহাদশা কবে আসছে, বুধের অন্তর্দশা কখন আসছে। এই সময় কিন্তু এই ফলাফলগুলো পূর্ণরূপে আপনাদের অ্যাক্টিভেট হবে। বোঝাতে পারছি? এরপরে যদি তৃতীয় স্থানে অবস্থান করে বুধ, এটা কিন্তু বুধের শত্রু ক্ষেত্র, কেন বুধ মঙ্গলকে নিজের শত্রু হিসাবে ধরে। তো মঙ্গলের ঘরে যখন বুধ অবস্থান করছে সেক্ষেত্রে প্রথম আমাদের টার্গেট থাকবে সময়গত বন্ধুত্ব অথবা তাৎকালিক মিত্রতা দেখে নেওয়া। তো সূত্র আমাদের প্রত্যেকটা ভিডিওর নয় সেম। যদি বুধ এখানে অবস্থান করে, বৃশ্চিকের অধিপতি মঙ্গল পরবর্তী তিনটে ঘর অর্থাৎ ধনু, মকর এবং কুম্ভতে যদি থাকে, অথবা আগের তিনটে ঘর তুলা, কন্যা অথবা সিংহে থাকে, তাহলে সেক্ষেত্রে বুধের সাথে এখানে মঙ্গলের তাৎকালিক মিত্রতার সম্পর্ক হবে। সেক্ষেত্রে বুধ কিন্তু তৃতীয় স্থানে অবস্থান করে সর্বসেরা ফলাফল দেবে। এবার যদি ধরুন কন্যাতে মঙ্গল অবস্থান করে, তাহলে তো ক্ষেত্র বিনিময় যোগ হয়ে গেল, কারণ মঙ্গল বুধের ঘরে, বুধ মঙ্গলের ঘরে, তাহলে সেক্ষেত্রে এটা সর্বসেরা যোগ হয়ে যায়। এবার দেখুন লগ্নপতি কর্মের অধিপতি তৃতীয় অবস্থান করছে, মানে পরিশ্রম এবং পরাক্রম তার কিন্তু নিত্যসঙ্গী। এক জায়গায় থেকে সে কাজ করতে পছন্দ করে না, ঘোরাঘুরি করে কর্ম করতে পছন্দ করে এবং যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন, পরিবহন, এক্সপোর্ট ইম্পোর্ট খুব ভালো হয় এদের দ্বারা। কিন্তু বিষয়টা হচ্ছে এইটাই, যদি তাৎকালিক শত্রুতায় থাকে অধিক খাটুনি তার লাইফে কিন্তু প্রবলেম নিয়ে আসবে, কেননা কর্মেরও অধিপতি হয়, কর্মের অধিপতি তৃতীয় পরিশ্রমের ঘর যদি তাৎকালিক শত্রুতায় বসে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সে খেটে মরবে, সেই অনুযায়ী ফলাফল পাবে না। এবং এইখানে যদি বুধ দুর্বল অবস্থাতে থাকে তাহলে রত্ন ধারণের ক্ষেত্রে আমরা রত্ন ধারণটা নিয়ে লাস্টে আলোচনা করে নেবো। এইখানে কিন্তু একটু চাপের জায়গা চলে আসবে, কেননা খেটে মরবেন, সেরকম ফলাফল পাওয়া যাবে না। তবে যদি তাৎকালিক মিত্রতায় থাকে সর্বসেরা এখানে তৃতীয় অবস্থান। কেন? কর্মের অধিপতি যদি তৃতীয় বসে থাকে, ভাগ্য কি সেটা পরের কথা, কেউ যদি মানুষ খাটে তাহলে তার ভাগ্য তাকে সর্বদাই সাথ দেবে। তো এই দিক থেকে আপনারা নিশ্চিন্ত মনে থাকুন, খালি দেখে নিন তাৎকালিক মিত্রতা আছে কিনা। পরিষ্কার? তারপরে যদি চতুর্থ স্থানে থাকে, সুখের অধিপতি চতুর্থ স্থান, এইখানেও বৃহস্পতির সাথে তাৎকালিক মিত্রতা দেখে নেওয়াটা দরকার। বৃহস্পতির সাথে যদি বুধ তাৎকালিক মিত্রতায় বসে থাকে, সেম বৃহস্পতি যদি পরের তিনটে ঘর বা আগের তিনটে ঘরে থাকে সেক্ষেত্রে তাৎকালিক মিত্রতার সম্পর্ক হবে। বুধ এইখানে অবস্থান করে তখন কেন্দ্র, অতএব এইখানে লগ্ন এবং দশমের অধিপতি কেন্দ্র হয়ে কেন্দ্রের ঘরে অবস্থান করছে, ভোগ সুখ চাহিদা মানে সুখের ঘরে অবস্থান করছে, মাতৃ সুখের ঘরে, গৃহ সুখের ঘরে অবস্থান করছে। অতএব বুধের দশা বা অন্তর্দশাতে আপনাদেরকে সব রকম সুখ বুধ এখানে থেকে অবস্থান করে দেবে। যদি তাৎকালিক মিত্রতায় বসে যায় তাহলে পরম মিত্র হয়ে যাবে, কেন বুধ আর বৃহস্পতি একে অপরের সম্পর্ক নিয়ে আসে। তো সেই দিক থেকে বুধের দশা অন্তর্দশায় আপনারা সব সুখ ভোগ করবেন, মাতৃসুখ, গৃহসুখ, গাড়ি সুখ, সব রকম দিক থেকে পজিটিভ। এবং সপ্তম দৃষ্টি যেটা আপনাদের কর্মের ঘরে পড়ছে, তো সেই দিক থেকে যদি আমরা দেখি আপনাদের কর্মজীবনও 100% সাফল্য জায়গা কিন্তু অবশ্যই নিয়ে আসবে বুধ। এখানে একাধিক কর্মের যোগ থাকবে। চতুর্থ অবস্থানের মাধ্যমে আপনারা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা পরিবহন রিলেটেড বিজনেসের দিকে যেতে পারেন, অথবা অ্যাকাউন্টস লাইনের দিকে যেতে পারেন যেখানে হিসাব শাস্ত্র চলে আসে, বা ম্যানেজমেন্টের দিকেও আপনারা যেতে পারেন। খুব ভালো অবস্থান, এখানে কিন্তু আপনাদেরকে সাফল্য দেবে, পিতার থেকে সাপোর্ট পাবেন, সব রকম দিক থেকে ভালো। আর যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে সব কিছুই পাবেন, একটু কম হবে, কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না, যেহেতু সমক্ষেত্র হয়ে যাচ্ছে। ঠিক আছে? এরপরে বুধ যদি পঞ্চমে বসে থাকে তাহলে এইটা কিন্তু খুব ভালো একটা যোগ হলো, কেন্দ্র ত্রিকোণ রাজ্য, কেন কেন্দ্রের অধিপতি ত্রিকোণে, বুধ পঞ্চমে কিন্তু খুব পজিটিভ ফলাফল দিয়ে থাকে, কেন জ্ঞানের ঘর হয় পঞ্চম ঘর। তবে এইখানে কন্যা লগ্ন সাপেক্ষে পঞ্চমে যখন বুধ বসে থাকবে তাদের এমনি স্কিল হচ্ছে ম্যানেজমেন্টের, তো যখন পঞ্চমে বসে থাকবে তাদের কিন্তু এডুকেশনের প্রতি ঝোঁকটা একটু বেশি থাকবে, যে কোনো জিনিসকে জানা বোঝা সেইটাকে পুরোপুরি যতক্ষণ না নিজে নিতে পারছে ততক্ষণ তাদের শান্তি থাকবে না। এবার মকর হচ্ছে একটা শুকনো রাশি,
কেন শুকনো রাশি, কেন দেখবেন কালপুরুষের কুষ্টি অনুযায়ী মকর হচ্ছে 10 নম্বর ঘর হয়। আপনারা যদি দেখেন মেষকে কালপুরুষের কুষ্টির ফার্স্ট ঘর ধরা হয়, তো সেই হিসাবে কিন্তু কাউন্ট করলে এটা 10 নম্বর ঘর হয়, তো কর্মের ঘর, তো মুখ বুঝে কর্মপ্রিয় হয় তারা। তো এবার এইখানে কর্মটা কী নিয়ে হবে, জ্ঞান নিয়ে হবে, মানে যতটা সে পড়াশোনা করতে পারবে ততটা সে হ্যাপি হয়ে থাকবে, এইটা একটা বিষয়। সন্তান সুখের জন্য খুব ভালো, প্রেম সম্পর্কের জন্য খুব ভালো, এডুকেশনের জন্য খুব ভালো এবং সামাজিক সম্পর্কের জন্য খুব ভালো এই অবস্থান বুধ এখানে থেকে দেবে। এবং সপ্তম দৃষ্টি একাদশে নিজের কর্ম, নিজের ক্ষমতার দ্বারা, নিজের জ্ঞানের দ্বারা, নিজের বুদ্ধির দ্বারা কিন্তু সে সব কিছুর অধিকারী হয়ে নিজের বুধের দশা বা অন্তর্দশায় সে কিন্তু পেয়ে দেখায়। ততএব এই দিক থেকে খুব ভালো। এবং দেখুন একাদশ যেহেতু কর্কট, যেহেতু চন্দ্রের ঘর হয়, চন্দ্র আমাদের জোয়ার ভাটার কারক গ্রহ, তো সেই হিসাবে যদি দেখা যায় চন্দ্র যার একাদশ তার ইনকাম নিয়ে একটু আপস অ্যান্ড ডাউন্সের জায়গা থাকে, তো বুধ এখানে সপ্তম দৃষ্টির মাধ্যমে সেই জায়গাটাকে স্টেবল করবার চেষ্টা করবে। অতএব এখানেও বুধের অবস্থানটাকে খুব ভালো ধরা হবে। তার পরবর্তী যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে কুম্ভ, ষষ্ঠ স্থান হয়, তো লগ্নপতি এবং কর্মের অধিপতি হয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে। ষষ্ঠ স্থান নেগেটিভ ঘর হয়, কেন ষষ্ঠ অষ্টম দ্বাদশ আমাদের জন্মছকে ত্রিক ভাব হয়, তো সেই ঘরে যখন বুধ অবস্থান করবে কিছুটা আপস অ্যান্ড ডাউন্সের জায়গা কিন্তু আপনাদেরকে দেবে। যেরকম দেখুন রোগ ঋণ রিপুর ঘর হয়, চ্যালেঞ্জেরও ঘর হয়, আপনারা চ্যালেঞ্জ দিতে তো পছন্দ করবেন অবশ্যই। প্রথম জীবনটা খুব সংঘর্ষময় থাকবে, কিন্তু তার পরবর্তীতে আপনি এমনই নিজেকে তৈরি করবেন যে প্রথম যে কথাটা আপনাদেরকে বললাম, যারা প্রফিট ছাড়া কিছু বোঝে না সেরকম ধরনের একটা মেন্টালিটি আপনাদেরকে কিন্তু তৈরি করবে, ভীষণ প্র্যাকটিক্যাল আপনাদেরকে করে দেবে। দেখুন ষষ্ঠ ঘর নেগেটিভ বলতে কি, রোগ আপনার থাকবে কিন্তু সেই রোগ কাটানোর দায়িত্বও বুধের। অতএব আপনাদেরকে সংঘর্ষ বৃদ্ধি করাবে, এই নয় যে আপনাদের ষষ্ঠে চলে গেল মানে সব কিছু শেষ, আপনাদেরকে খাটিয়ে চ্যালেঞ্জ, আপনাদেরকে রিস্ক নেওয়া হবে, রিস্ক নিলেই দেখবেন জীবনে সাফল্য থাকবে। তো এই রকম অবস্থাতে পরিস্থিতি এমন তৈরি হয়ে যায় একটা সময়ের পর এরা খুব প্র্যাকটিক্যাল মেন্টালিটির হয়ে যায়, এদের কোনো প্রবলেমকেই আর প্রবলেম বলে মনে হয় না। তো ষষ্ঠে বসে আছে, আপনারা কর্মের দিকে যান, যেখানে আপনাদের বিজনেস ম্যানেজমেন্ট, দেখুন এখানে বিজনেস করা যাবে না এটা একবারও বলবো না। প্রথম জীবনে আপনাদেরকে চাকরি করতে হবে, আইটি সেক্টরের দিকে যেতে পারেন, ইঞ্জিনিয়ারিং ফিল্ডের দিকে যেতে পারেন, সাংবাদিকতার কর্মের দিকে যেতে পারেন, স্পোর্টসের দিকে যেতে পারেন, সব রকম দিক থেকে অবস্থান ঠিকঠাক থাকছে। তবে কি ঋণ মানুষকে দেবেন না, ঋণ আপনারা যত ইচ্ছা নিতে পারেন, কারণ সপ্তম দৃষ্টি দ্বাদশে পড়ছে, তো সেই জায়গা থেকে যখনই আপনারা ঋণ নেবেন, ঋণের ক্ষেত্রে কিছুটা প্রবলেমের জায়গা এখানে চলে আসতে পারে। এটা হচ্ছে দ্বাদশ ঘর, পরিষ্কার করে বুঝতে পেরেছেন। এবার এই ক্ষেত্রে ষষ্ঠ অবস্থান কিছুটা অ্যালার্জি, কিছুটা আপনাদের নার্ভের সমস্যা, কিছুটা স্কিনের সমস্যা, এই প্রবলেমগুলো সিজনাল রোগ যেগুলো আছে সেগুলো আপনাদের ক্ষেত্রে আসতে পারে। মাঝে মাঝে বুদ্ধিভ্রমতা তো আপনারা ভুগতে পারেন, এই বিষয়গুলো একটু কন্ট্রোল করতে হবে। রত্ন ধারণের বিষয়টা লাস্টে আসবো। তার পরবর্তী যদি সপ্তম স্থানে থাকে বুধ, এইখানে কিন্তু বুধ হয়ে যায় নিচ, 15 ডিগ্রি অবধি বুধ কিন্তু নিচ অবস্থাতে থাকে, সেক্ষেত্রে লগ্নপতি নিচ হয়ে যাওয়াটা কিন্তু খুব নেগেটিভ। কেন, আপনাদের কন্যা লগ্ন, আপনাদের পাওয়ার, আপনাদের ক্ষমতাই আপনাদের বুদ্ধি, যেটা কিন্তু আপনাদের যখনই মিনে বসে থাকবে নিচ অবস্থাতে তখন কিন্তু প্রবলেম তৈরি করবে। এবার আপনারা দেখে নিন যে বুধ নিচ অবস্থাতে বসে আছে কি না, কেননা সপ্তম ঘর আমাদের বিজনেসের ঘর হয়, দাম্পত্য জীবনের ঘর হয়। যদি নিচ অবস্থাতে বসে থাকে দাম্পত্য জীবন খারাপ, ব্যবসার দিকে বারংবার ব্যবসা পরিবর্তন, বুদ্ধিনাশ যোগ তৈরি করে যখন লগ্নপতিও নিচস্থ হবে, তো এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। এবার আপনারা দেখে নিন যে বুধ আপনার 15 ডিগ্রির ওপরে আছে কিনা, বৃহস্পতির দৃষ্টি কোনো রকমভাবে মিনে পড়ছে কিনা, বৃহস্পতির সাথে বসে আছে কিনা, শুক্র সাথে বসে আছে কিনা, এবং বৃহস্পতি আপনার বুধ সাপেক্ষে কেন্দ্রতে অবস্থান করছে কিনা, এইটাও আপনাদেরকে কিন্তু দেখে নিতে হবে। তাহলেই সেক্ষেত্রে বুধের এখানে নিজভঙ্গ হয়ে যাবে। তো বুধের যখনই নিজভঙ্গ হবে তখন কিন্তু প্রথম দিকটাতে একটু সংঘর্ষ দিলেও আপনারা ধীরে সুস্থে আপনাদের লাইফের গ্রোথটা কিন্তু দেখতে পেয়ে যাবেন। এবং প্রথম জীবনে দাম্পত্য জীবনের সমস্যা, বিজনেস বারংবার পরিবর্তন করার পরেও দেখবেন আপনারা কিন্তু বিজনেসে যথেষ্ট সাফল্য লাভ করবেন। এবং যেহেতু সপ্তম দৃষ্টি লগ্নে পড়ছে, তাহলে সেই দিক থেকে একটা বিষয় উঠে আসবে, এখানে আপনাদের পার্সোনালিটি খুব সুন্দর হবে, যথেষ্ট প্রাণবন্ত হবেন, সবার মধ্যমণি হয়ে থাকার একটা জায়গা তৈরি হবে। শুধু দেখে নিন তার নিজভঙ্গ হচ্ছে কিনা, যদি নিজভঙ্গ না হয় বুধ এখানে কিন্তু আপনাদেরকে প্রবলেম দেবে। এক্ষেত্রে আমি রত্ন ধারণের থেকেও, নিচস্থ গ্রহের রত্ন ধারণের থেকেও আপনাদেরকে বুধের প্রণাম মন্ত্র পাঠ করবার পরামর্শ দিয়ে থাকবো। এবং গণেশ ঠাকুরের আরাধনাও আপনারা করতে পারেন। আপনার পার্টনার যে হবে তার জাত বিচার করলে হবে না, তাকে সর্বদা সাপোর্ট দিতে হবে, তাহলেই কিন্তু জীবনে আপনি উন্নতি করতে পারবেন, না হলে কিন্তু এই বুধ আপনাদেরকে চরম অবনতির দিকে নিয়ে যাবে। আর একটা বিষয়তে রত্ন পড়ানো যেতে পারে, যদি বুধ দেখা যায় সূর্যের সাথে অবস্থান করে অস্ত হয়ে গেছে বা ডিগ্রিগতভাবে সে 0 থেকে ধরুন 3 ডিগ্রির মধ্যে আছে, সেক্ষেত্রেও কিন্তু, বা 4 ডিগ্রির মধ্যে আছে, সেক্ষেত্রেও কিন্তু রত্ন ধারণ করানো যেতে পারে। সাথে কিন্তু মন্ত্রপাঠ অবশ্যই করতে হবে। রত্ন ধারণটা লাস্টে আরও ডিসকাস করব।
তার পরবর্তী যদি অষ্টমে থাকে, এটাও কিন্তু নেগেটিভ অবস্থান হয়ে গেল বুধের। লগ্নপতি এবং কর্মের অধিপতি হয়ে অষ্টম অর্থাৎ বাঁধার ঘরে যদি বসে থাকে, তাহলে একটা বিষয় পজিটিভ হতে পারে, কিন্তু বাদবাকি ক্ষেত্রে নেগেটিভ। যখনই অষ্টমে অবস্থান করবে অবশ্যই মঙ্গলের সাথে তাৎকালিক মিত্রতা দেখে নিন। পরবর্তী মীন, কুম্ভ এবং মকর অথবা বৃষ, মিথুন, কর্কটে যদি মঙ্গল থাকে, তাহলে মঙ্গলের সাথে বুধের তাৎকালিক মিত্রতা সম্পর্ক হচ্ছে। বুধ তখন অষ্টমে বসে কি করবে? অষ্টম ঘর আমাদের আয়ুর ঘর হয়, আয়ু বৃদ্ধি করবে। কিন্তু লগ্নপতি না হয় আয়ু বৃদ্ধি করলো, কিন্তু সংঘর্ষ তো আপনার লাইফের চরম মিত্র হয়ে গেল। তার কারণ কর্মের অধিপতি অষ্টম, বারংবার পরিবর্তন জীবনে আসবে। কিন্তু এই পরিবর্তন আস্তে আস্তে যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে এবং আপনাদের যদি সিক্স সেন্স জাগ্রত হয়ে যায়, কারণ লগ্নপতির অষ্টম কানেকশন সিক্স সেন্স জাগ্রত করে, এমন একটা ক্যারেক্টারের মানুষ আপনাদেরকে তৈরি করে দেবে যে সেম বিষয় যেটা ষষ্ঠের ক্ষেত্রে বললাম, কোনো সমস্যা কি আর আপনাদের সমস্যা বলে মনে হবে না। তখন মনে হবে যে সব কিছু আপনাদের কন্ট্রোলে। কে আছে যে আপনাকে এইরকম কষ্ট দিতে পারে? তো সব সহ্য হয়ে গেছে। তখন অষ্টমে অবস্থান করে সেই সকল জাতক জাতিকা রিসার্চের দিকে চলে যায়, যেটা সাধারণ মানুষের কাম্য নয়। রিসার্চ করতে গেলে খুব ক্ষমতা দরকার হয় একটা মানুষের, বিশেষত মনের ক্ষমতা, মাথার ক্ষমতা। রিসার্চের দিকে গিয়ে সাফল্য লাভ, অকাল সায়েন্সের দিকে গেলে সাফল্য লাভ, জ্যোতিষবিদ্যা, তন্ত্র সাধনা, যা কিছুর মধ্যে একাকিত্ব আছে এবং একা লড়াই করবার জায়গা আছে, সেই জায়গায় গেলে কিন্তু সাফল্য লাভ 100% থাকছে। এবং এর মাধ্যমেও কিন্তু তারা পৈতৃক সম্পত্তি লাভ করে এবং নিজের সম্পত্তিকেও কিন্তু গ্রোথে নিয়ে আসে, যেহেতু দ্বিতীয় স্থানে দৃষ্টি পড়ছে। এবং দ্বিতীয় স্থানে দৃষ্টি মানে তার বাণী, সেখানেও সেটা অ্যাক্টিভেট হচ্ছে। তার বলা কথা কিন্তু বারংবার মানুষের লেগে যাবে। সেই কারণেই বললাম জ্যোতিষশাস্ত্রের সাফল্যের জায়গা। তাৎকালিক মিত্রতায় বসে থাকাটা কিন্তু অবশ্যই দরকার। যদি শত্রুতায় বসে থাকে, খাটবেন, নিজের ভুল ডিসিশনের জন্য কিন্তু নিজের সম্পত্তি অবধি লস যাওয়ার যোগ এখানে তৈরি করতে পারে বুধের এই অবস্থান। হেলথের দিক থেকে আপনাদেরকে বারংবার ভোগাতে পারে। যদি অষ্টমপতিও খুব পীড়িত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের হেলথ আপনাদেরকে চরম ভোগাতে পারে। পায়ে ব্যথা, বেদনা, অ্যাক্সিডেন্টাল যোগ সব রকম জায়গা চলে আসতে পারে বুধের সাথে মঙ্গলের অন্তর্দশা অথবা মঙ্গলের সাথে বুধের অন্তর্দশাতে। তো এই বিষয়গুলোতে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। তার পরবর্তী যদি নবমে বসে থাকে, তাহলে বলাই বাহুল্য লগ্নপতি এবং কর্মের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে মানে মহাভাগ্যবান যোগ হচ্ছে। ফ্যামিলি থেকে সাপোর্ট, পিতার থেকে সাপোর্ট, এবং যেহেতু আপনার ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন, আপনারা কিন্তু আপনাদের কর্মজীবনে সাফল্য লাভ করবেন। এডুকেশনে হায়ার উচ্চশিক্ষার যোগও কিন্তু এখানে বুধ অবস্থান করে তৈরি করবে। ভাগ্যের সাপোর্ট বরাবর আপনারা পাবেন। খেলাধুলার সাথে যুক্ত হলেও কিন্তু 100% সাফল্য, যেহেতু সপ্তম দৃষ্টি তৃতীয় স্থানে পড়ছে। পরিশ্রমী হবেন, পরাক্রমী হবেন, ছোট ভাই বোনাদের সাপোর্টও কিন্তু জীবনে বারংবার পাবেন। তো নবমে অবস্থানটাকে খুব ভালো আমরা ধরে চলতে পারি। এবং এক্ষেত্রে নবমে ভাগ্যের অবস্থান খুব কম বয়স থেকে আপনার ভাগ্যান্নতি কিন্তু তৈরি হয়ে যাবে, শুরু হয়ে যাবে। সব রকম দিক থেকে অবস্থানটা খুব ভালো। আর যদি এখানে শুক্র বসে থেকে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি করে, তাহলে ম্যানেজমেন্ট স্কিল আপনাদের অসাধারণ। আপনারা এমনি ম্যানেজমেন্ট স্কিল নিয়ে জন্মগ্রহণ করেছেন, সেখানে আরও ধারালো হয়ে যাবে। তো আপনাদের মাথা থেকে এমন ইউনিক কিছু বুদ্ধি বেরোবে যেটা হয়তো আপনি ধারণা করতে পারবেন না, যেটা মানুষ শিখবে আপনাদের থেকে। এই ক্ষেত্রেও বলবো। আর এখানে সপ্তমের ক্ষেত্রে যদি বুধ নিজে স্বনক্ষত্র রেবতীতে অবস্থান করে, সেক্ষেত্রেও যেটা 15 ডিগ্রি উপরে গেলে আপনারা পাবেন একদম লাস্টের দিকে, তো সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই খুব ভালো হবে। দশম স্থানে যদি বুধ অবস্থান করে, এটাও এখানে আপনার পঞ্চমহাপুরুষ রাজযোগ নির্মাণ করছে। লগ্নপতি নিজের স্বগৃহস্থ ঘরে অবস্থান করছে। এইখানেও কিন্তু কর্মজীবনে 100% সাফল্য, এটা পরিষ্কার করে আপনারা বুঝতে পারছেন। কর্মের অধিপতি কর্মে, বুধের দশা অন্তর্দশা পেয়ে গেলে আপনার নেওয়া কর্ম বা আপনার তৈরি করা কর্মের মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান লাভ হবে। তো খুব ভালো এই অবস্থান দশমে। আপনারা অ্যাকাউন্টস লাইনের দিকে যেতে পারেন, সাংবাদিকতার লাইনের দিকে যেতে পারেন, মেডিকেল ফিল্ডের দিকেও আপনারা এখানে দশমে অবস্থানের ক্ষেত্রে যেতে পারেন। এবং তার সাথে এইটাও খুব জোরালোভাবে আপনারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেসের দিকেও যেতে পারেন, তাতেও কিন্তু সাফল্যের জায়গা থাকবে। নবমে দশমে দুটো ক্ষেত্রে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেসের ক্ষেত্রে সাফল্য। আইটি সেক্টর, এডুকেশনাল বিজনেস সব রকম দিক থেকে কিন্তু খুব ভালো। এবং সপ্তম দৃষ্টি যেহেতু চতুর্থ স্থানে পড়ছে, নিজের কর্মক্ষমতার দ্বারা অর্থ উপার্জনের মাধ্যমে নিজের গাড়ি বাড়ি সুখ সব রকম দিক থেকে সাপোর্ট পাবেন। মায়ের সাপোর্ট বরাবর কিন্তু আপনারা পেতে পারবেন। তো খুব ভালোই দশমে অবস্থানটা। তার পরবর্তী যদি আমরা দেখি, একাদশ স্থানে অবস্থান করছে কর্কট রাশিতে যদি এখানে বুধ অবস্থান করে, এইখানেও বুধের সাথে চন্দ্রের তাৎকালিক মিত্রতা দেখতে হবে। দেখুন, একাদশে বুধ কারকত্ব পেয়ে যায়। একাদশে যখন বুধ অবস্থান করছে, এটা অবশ্যই খুব ভালো যোগ। লগ্নপতি এবং দশম ঘরের অধিপতি একাদশে অবস্থান করছে। কিছু অংশে কী হয়, লগ্নপতি যদি দুর্বল থাকে এবং তাৎকালিক শত্রুতায় বসে থাকে, এখানে চন্দ্রের সাথে তাৎকালিক মিত্রতা কীভাবে দেখবেন, সেম চন্দ্র যদি মিথুন, বৃষ, মেষ অথবা সিংহ, কন্যা, তুলাতে বসে থাকে, তাহলে বুধের সাথে তাৎকালিক মিত্রতা হচ্ছে। যদি না হয়, তখন তার জীবনের যে চাহিদাটা থাকবে সেটা চরম হয়ে যাবে। মানে যা কিছু করব কোনো কিছুর বিনিময় ছাড়া হবে না, মানে সব কিছুই তার হায়ার ডিজায়ার হবে। সেই ডিজায়ার ফুলফিল করার জন্য সে যে কোনো পদক্ষেপ নিতে পারে। যদি তাৎকালিক শত্রুতায় চলে আসে, কেন নিয়ন্ত্রণ করবার জন্য কেউ নেই, কেন রাজকুমার গ্রহ, ম্যানেজমেন্ট স্কিল তার দারুণ, অধিক চালাক তার। এবং যদি অশ্লের সাথে বসে থাকে এই ঘরে অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা 2 নম্বরই
জায়গাতেও চলে যেতে পারে, সেই রকম কিন্তু কানেকশান এখানে তৈরি হতে পারে। তবে এদের মাথা, এদের মেন্টালিটি, এদের সব মেমোরি হয়, এবং এরা কিন্তু যদি মনে করে যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু এরা বলতে পারেন যে কোনো বিজনেসের দিকে যাক, যে কোনো এখানে গোয়েন্দা বিভাগ, সেখানেও কিন্তু ভীষণ সাফল্যের জায়গা, মানে ইন্টেলিজেন্ট বিভাগ, এআই ফিল্ড, সব রকম দিক থেকে ভালো। তাৎকালিক মিত্রতা আপনাদেরকে দেখে নিতে হবে। তবে আর্থিক স্টেবিলিটির জায়গাটা একটু আপস অ্যান্ড ডাউন্সের জায়গা থাকবে। তবে একটা বিষয় জোর দিয়ে বলতে পারি, কখনো থেমে থাকবেন না। 10 টাকা পকেটে আছে, আপনার 10,000 দরকার, দেখবেন ঠিক ব্যবস্থা হয়ে গেছে, বুধ আপনাদেরকে ব্যবস্থা করে দিয়েছে। যদি তাৎকালিক মিত্রতায় অবস্থান করে থাকে 100%, আর যদি না করে থাকে সেক্ষেত্রেও পাবেন, একটু সংঘর্ষের মধ্যে দিয়ে পাবেন। এবং সপ্তম দৃষ্টি পঞ্চমে পড়ছে এডুকেশনের ঘরে, সেটাও খুব ভালো জায়গা হলো। এখানে আপনার জ্ঞান অর্জন করবার খিদে, এডুকেটেড আপনি হবেন, এবং উচ্চশিক্ষার যোগও কিন্তু এখানে সপ্তম দৃষ্টির মাধ্যমে তৈরি হবে। সন্তান লাভের পরে জীবনের সাফল্যের জায়গাও কিন্তু এখানে বুধ নিয়ে আসবে। প্রেম সম্পর্কতেও সাফল্যের জায়গা কিন্তু বুধ এখানে নিয়ে আসবে। নিশ্চিন্ত মনে থাকুন, শুধু দেখে নিন তাৎকালিক মিত্রতায় বসে আছে কিনা। তার পরবর্তী যদি দ্বাদশ স্থানে থাকে বুধ, এখানে দেখুন লগ্নপতি, কর্মের অধিপতি দ্বাদশে অবস্থানকে খুব একটা পজিটিভ হিসাবে ধরা হয় না। তবে সবটাই কি নেগেটিভ? কখনোই না, কেন সূর্য আর বুধ একে অপরের মিত্র। তো সূর্যের ঘরে যদি বুধ এখানে অবস্থান করে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে একটা বিষয় দেখতে হবে, কেন বুধ এখানে বসে আছে মানে সূর্য নয় সাথে থাকবে, না আগের ঘরে নয় পরের ঘরে থাকবে, কাছাকাছি থাকে। তো মিত্রতা সম্পর্ক তো থাকছে, এখানে থাকলে বুধাদিত্য যোগ হয়ে যাচ্ছে, তাহলে বুদ্ধি আপনার ভীষণ হয়ে গেল, খুব পজিটিভ। কিন্তু ব্যাপারটা হচ্ছে কোথায় কাজে লাগাতে হবে, সেটা কিন্তু প্রবলেমের জায়গা হয়ে যায়। আপনাদের বুদ্ধি থাকবে, জ্ঞান থাকবে, কিন্তু কোন জায়গায় একদম দরকারের সময় তো আপনারা সেই বুদ্ধিটা কাজে নাও লাগাতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে, দ্বাদশ ঘর জন্মস্থান থেকে দূরে চলে যান, বিদেশে চলে যান, অন্য রাজ্যে চলে যান। দেখবেন আপনার নেওয়া ডিসিশান, আপনার যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু সেই জায়গায় গিয়ে বেশি সফল হচ্ছে, সেই জায়গায় গিয়ে কাজে লাগছে। অতএব দুশ্চিন্তা করার কিছু নেই। হ্যাঁ, খরচটাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। খরচ নিয়ন্ত্রণ যদি না করতে পারেন, সেখানে প্রবলেমে পড়বেন। কিছুটা নার্ভের সমস্যা, স্কিনের সমস্যা, এখানেও কিন্তু আপনাদেরকে বুধ ভোগাতে পারে। এবং ঋণ আপনারা নিন, কিন্তু ঋণ যদি আপনারা দেন, সেখানে কিন্তু আপনাদের সেই অর্থ লস যেতে পারে। কেন? এখানে সপ্তম স্থানে কিন্তু আপনাদের সপ্তম দৃষ্টিটা কিন্তু আপনাদের ষষ্ঠ স্থানে পড়ছে। এবার এইখানে কেন আমি বলছি, দেখুন অনেক ক্ষেত্রে কি হয়, দশম ঘরের অধিপতি ষষ্ঠে কানেকশান দিলে বা দ্বাদশে কানেকশান দিলে তারা কিন্তু ঋণের ব্যবসা করে, ঋণ দেয় এবং সেখান থেকে প্রফিট পায়। সেটা ষষ্ঠের ক্ষেত্রে আমি তবু প্রযোজ্য ধরে নিলাম, কিন্তু দ্বাদশের ক্ষেত্রে একদমই নয়। তো এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রেখে চলতে হবে। দ্বাদশ অবস্থানটাকে খুব ভালো ধরা হবে না, তবু ভয় আমি পেতে বলবো না, ভীষণ কিছু সমস্যা নয়। জন্মস্থান থেকে দূরে চলে যান, সাফল্য থাকছে। কেন? কর্মের অধিপতি, সেক্ষেত্রেও দূরের কর্ম করুন, সেখানেও সাফল্য। পিতার থেকে একটু দূরত্ব তৈরি করে, পিতার সাথে অমিলের জায়গা তৈরি করে। এই বিষয়গুলো শুধু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবার যদি আমরা রত্ন ধারণ নিয়ে আলোচনাটা করি, এই লগ্ন সাপেক্ষে প্রত্যেকটা ঘরে আপনারা রত্ন ধারণ করতে পারেন যদি বুধ অস্ত অথবা ডিগ্রিগতভাবে দুর্বল, মানে 1 থেকে 3 ডিগ্রি বা 4 ডিগ্রির মধ্যে থাকে। আর যদি দেখা যায় যে বুধ মোটামুটি ধরুন ডিগ্রিগতভাবে সবল আছে, মানে 6 থেকে 10, 12, 15 ডিগ্রির মধ্যে আছে, সেক্ষেত্রে তৃতীয় অবস্থানের ক্ষেত্রে তাৎকালিক মিত্রতা দেখবেন মঙ্গলের সাথে, তবে রত্ন পড়বেন। অষ্টমে বসে থাকলেও তাৎকালিক মিত্রতা দেখবেন, তবে রত্ন পড়াবেন। এইখানে যদি সপ্তমে বসে থাকে, বুধের নীচভঙ্গ হয়েছে কিনা দেখবেন, তবে পড়াবেন। দ্বাদশে বসে আছে, সেক্ষেত্রে আপনাদেরকে দেখতে হবে যে বুধের তাৎকালিক মিত্রতা এখানে দেখার দরকার নেই, বুধ এখানে আপনারা দেখে নেবেন, যদি অস্ত হয়ে থাকে তবে পড়বেন। একাদশের ক্ষেত্রেও তাৎকালিক মিত্রতা দেখবেন, তারপরেও পড়বেন। এবার কেন এই কথাটা বলছি, দেখুন সাপোজ অষ্টমে আপনার বসে আছে, বুধ খুব স্ট্রং অবস্থাতে আছে, আপনাকে কেউ বুধের পান্না পড়ার সাজেশন দিল, কেন? অষ্টমে চলে গেছে। এখন বুধ যেহেতু অষ্টমে বসে আছে, বুধ এই জন্মছকে লগ্ন এবং কর্মের অধিপতি, আপনাদের সংঘর্ষ কিন্তু জীবনে চলছে। তো সেক্ষেত্রে বুধ কী করবে, আপনাদের দশম ঘর স্ট্রং করবে, লগ্ন স্ট্রং করবে, অষ্টম ঘরও স্ট্রং করবে, এবং যেখানে দৃষ্টি পড়ছে দ্বিতীয় ঘরকেও স্ট্রং করবে। তাহলে লগ্ন স্ট্রং হলো মানে আপনার মেন্টালিটি স্ট্রং হলো, দশম ঘর স্ট্রং হলো মানে আপনার কর্ম স্ট্রং হলো, দ্বিতীয় ঘর স্ট্রং হলো মানে আপনার আর্থিক স্টেবিলিটি স্ট্রং হলো, অষ্টম ঘর স্ট্রং হলো মানে কি, আপনার জীবনে সংঘর্ষ বৃদ্ধি পেয়ে গেল। তাহলে আলটিমেটলি ফলাফলটা একই জায়গাতে চলে এলো। সেক্ষেত্রে আপনারা বুধের জন্য গণেশ ঠাকুরের আরাধনা করুন। প্রত্যেক বুধবার যদি খুব নেগেটিভ অবস্থাতে থাকে, অষ্টমে থাকে, সপ্তমে থাকে, দ্বাদশে থাকে, তৃতীয় থাকে, সেক্ষেত্রে আপনারা গণেশ ঠাকুরের আরাধনা করুন। প্রত্যেক বুধবার আপনার বাড়িতে গণেশ ঠাকুরের কাছে 21টা দুব্য দিয়ে পুজো দিন। বুধের প্রণাম মন্ত্র ওং ব্রাং ব্রিং ব্রংশ বুধায় নমঃ 50 বার পাঠ করুন। আর যদি আপনাদের মনে হয় যে আপনার অষ্টমে বসে আছে, তবু আপনার জীবনে পান্না পড়ার পর সংঘর্ষ বেড়ে গেছে, তা আমি এইটা আপনাদেরকে একবারও বলবো না যে আপনারা রত্ন খুলে রাখুন। আপনারা এর সাথে অবশ্যই বুধের প্রণাম মন্ত্রটাও অ্যাড করুন, যেটা রোজ আপনারা 108 বার অথবা 50 বার পাঠ করুন, ওং ব্রাং ব্রিং ব্রংশ বুধায় নমঃ। তাহলে সমস্যা কিন্তু অনেকাংশে আপনাদের কেটে যাবে। এটা প্রথম বিষয় গেল। আর দ্বিতীয় বিষয়ের ক্ষেত্রে একটা বিষয়,
যতই হোক না কেন আপনারা যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করেই তবে রত্নের দিকে যান, তবে কিন্তু আপনাদের সেই রত্ন সঠিকভাবে কাজ করবে, নাহলে কিন্তু প্রবলেম ফেলতে পারে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ছিল আমাদের কন্যা লগ্ন কন্যা রাশির সাপেক্ষে বুধের 12টি ঘরের অবস্থান নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।